দর্শিনী, পুরুষ কিংবা নারী তখনই পরিপূর্ণ হয় যখন তাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আদুরে স্বরে বাবা মা বলে ডাকে। আজকে আমি তুমি দুজনেই পরিপূর্ণ হওয়ার পথে। আমি ভীষণ খুশি হয়েছি দর্শিনী, কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। তবে দর্শিনী তৎক্ষণাৎ মুখ তুলে তাকায়, আবিদকে জিজ্ঞেস করে, তবে কি? আমি ভয় পেয়েছিলাম দর্শিনী, সেটা তোমার বয়সের জন্যই। বেবিকে প্রপারলি ক্যারি করার জন্য তোমাকে ন্যূনতম 20 বছর বয়সী হতে হবে। তাছাড়া প্রেগনেন্সির জন্য পড়াশোনাতে সমস্যা সৃষ্টি হবে। তোমার এভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি দর্শিনী। প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশনস থাকে। মানে আমি বলতে চাইছি, এত পেইন সহ্য তুমি করতে পারবে না, তোমার সময় নেওয়া প্রয়োজন ছিল। ব্যাস আবিদ, অনেক বলেছেন আপনি। আমি আমার নিজের অংশকে ক্যারি করতে পারবো না, এমন ভ্রান্ত ধারণা আপনার কি থাকা উচিত? কম বয়সে অনেক মেয়ের বেবি হয়েছে, তারা সবাই কি পেইন সহ্য করতে না পেরে মারা গেছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার বয়স 20 বছর হতে দেরি নেই। বেবি হওয়ার পরেও পড়াশোনা করা যায়, যত কমপ্লিকেশন পেইন আসুক না কেন আমি ঠিক পারবো। আপনি শুধু আমার পাশে থাকবেন, কথা দিন। আপনি সারা জীবন আমার পাশে থাকলে মৃত্যু চলে আসুক আফসোস করি না। আপনার খুশির জন্য আমি সব কিছু করতে পারি ম্যাজিস্ট্রেট সাহেব। আবিদের হৃৎপিণ্ড সর্বোচ্চ জোরে বিট করতে শুরু করেছে। দর্শিনীর মুখে মৃত্যুর কথাটা শুনে আবিদ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দর্শিনী মৃদু ব্যথা পায়, তবুও আবিদকে কিছু বলে না। হিসেব অনুযায়ী দর্শিনীর মনোবল বাড়ানো উচিত আবিদের, অথচ আবিদের নিজেরই মনোবল শূন্যের কোঠায়। আবিদ তার দর্শিনী নামক স্বপ্নকন্যাকে ভালোবাসে, ভালোবাসার পরিমাণটা নিজের থেকেও বেশি। দর্শিনীর কষ্ট মানে আবিদের নিজের কষ্ট। তবুও দর্শিনীর দৃঢ়চেতা মনোভাবে আবারও হার মেনে নিল আবিদ। আবিদ দর্শিনীকে বুকে জড়িয়ে আশ্বস্ত করল সর্বদা তার পাশে থাকবে, তাকে ছেড়ে কখনো যাবে না। দর্শিনীর মুখে তৎক্ষণাৎ কিঞ্চিত হাসি ফুটে ওঠে, চোখে স্বচ্ছ পানি চিকচিক করছে। আবিদ তার কপালে অধর ছুঁয়ে বলে, ভয় নেই দর্শিনী, আমি সর্বদা তোমার পাশে থাকব। যদি কখনো মৃত্যু আমাদের মাঝে চলে আসে, আমি ঢাল হয়ে তোমাকে ফিরিয়ে আনতে চেষ্টা করব। আমার পূর্বে মৃত্যু যেন তোমাকে ছুঁতে না পারে, আল্লাহর কাছে এটাই চাওয়া আমার। দর্শিনী আবিদকে জড়িয়ে বলে, আপনি ছাড়া আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আবিদ শাহরিয়ার চৌধুরী, দয়া করে এমন কথা কখনো বলবেন না। আপনার আমার পথ চলা লম্বা সময়ের জন্য হোক ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আমরা দীর্ঘ সময় একসাথে থাকব। ইরা মেয়েটি অত্যাধিক অসভ্য, বর্বর, বাজে মেয়ে। দর্শিনীর সঙ্গে সেই দিন নিকৃষ্ট ব্যবহারের পর আবিদ তাকে দারুণ শিক্ষা দিয়েছিল। ইমান আবদুল্লাহ এবং সুফিয়া বেগম নিজেদের মেয়ের কুকীর্তি জানার পরে প্রচণ্ড ক্ষিপ্ত হন। পরবর্তীতে ইরাকে দর্শিনীর পা ধরে মাফ চাইতে বলেন। আবিদ তার ছাত্রত্ব বাতিল করতে চেয়েছিল, কিন্তু ইমান চাচার মুখের দিকে তাকিয়ে অনিচ্ছাকৃতভাবে থেমে যায়। তবে মেয়েটি যথেষ্ট পরিমাণে অসম্মানিত হয়েছে, বরং পরিমাণটা বেশি ছিল। মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে ভার্সিটির সবাই জেনে গিয়েছিল ইরার মিথ্যাচার। সে টপ বিজনেসম্যানের মেয়ে নয়, একজন প্রতারক। যে গরিব বাবা মার পরিচয় দিতে লজ্জাবোধ করে, এমন মেয়ে কতটা নিকৃষ্ট ভার্সিটির সবাই উপলব্ধি করেছিল সেদিন। সবটা প্রকাশ হওয়ার পরে ইরাকে মিথ্যা পরিচয়ের জন্য প্রচুর ধিক্কারজনক কথা, অপমান সহ্য করতে হয়েছে। অবশেষে সকলের চাপে পড়ে ইরা দর্শিনীর পা ধরে ক্ষমা চায়। দর্শিনী ভেতর থেকে বিরক্ত বোধ করলেও তাকে মাফ করে দিয়েছিল। সেই দিন ইরার চোখে দর্শিনীর জন্য মৃদুমন্দ আক্রোশ ছিল। পরবর্তীতে ইরা কিছুদিন গায়েব ছিল। এখন স্বাভাবিকভাবে ভার্সিটি যায়, সব ক্লাস করে, সবার থেকে দূরত্ব বজায় রেখে চলে। কিছুদিন আগে অবশ্য ইরা সুইসাইড করতে চেয়েছিল। কারণ হিসাবে নিত্যদিন সহপাঠীদের বাজে কথা, অপমানে ডিপ্রেস ছিল। সবার সমস্যা ছিল ইরার আর্থিক অবস্থা খারাপ হওয়াতে। ইরা বখাটে বড়লোক বন্ধুদের ওসিলায় যত আরামায়েশ করেছে সবটা লোক দেখানো ছিল। তাই সুযোগ পেলে সবাই তাকে কথা শোনাতো, অপমান করত। সবার সঙ্গে মিথ্যা কথা বলে প্রতারণা করেছিল বলেই মেয়েটা আজ সবার কাছে অপমানিত হচ্ছে। তাই ইরা প্রতিজ্ঞা করেছে তাদের আর্থিক অবস্থা সফলতা দিয়ে বদলে ফেলবে। এই জন্যই ভার্সিটিতে সহস্রবার অপমানিত হওয়া সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ইরার অদ্ভুত কর্মকাণ্ডের জন্য ইমান আবদুল্লাহ আর সুফিয়া বেগম মেয়েকে মাফ করেনি, তবে মেয়ের পরিবর্তনে নরম হয়েছেন কিছুটা। অতঃপর সেই দিন থেকে ইরার সঙ্গে দর্শিনীর দ্বিতীয়বার কখনো দেখা হয়নি। দর্শিনীর প্রেগনেন্সির খবর পেয়ে আশরাফ মুহতাসিম, প্রিয়ম্মা বেগম খুবই খুশি হয়েছেন। তাছাড়া আহমেদ মুহতাসিম তো আছেন।
তিনি সুখবর পাওয়া মাত্রই প্রিয় নাতনিকে দেখতে চেয়েছেন। দর্শনীর বিয়ের পর দীর্ঘদিন ধরে অসুস্থ বোধ করছেন তিনি। এই জন্যই আশরাফ সাহেব বাবাকে নিজের কাছে রেখে আদর যত্ন করছেন, প্রয়োজন মতো ডাক্তার দেখাচ্ছেন। অন্যদিকে প্রজ্বলিনী সন্তানসহ বাবার বাড়িতে থাকার সুবাদে সেদিন আলাদা করে জানানো হয়নি। বোনের প্রেগন্যান্সির খবরে আনন্দিত প্রজ্বলিনী, তবে দর্শিনীর এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া দেখে কিছুটা চিন্তিত ছিল। আবিদ দর্শিনী দুইজনই সহাস্যে আত্মীয় স্বজনকে সুখবরটা দিয়েছে। সবাই খুশি ছিল তাদের অনাগত সন্তানের জন্য। আসফি খবরটা শুনে খুশি হয়েছে, ঈষদুষ্ণ কষ্টও পেয়েছে বটে। বেচারি সত্যি আবিদ দর্শিনীর ভালো চায়, কিন্তু কেন জানি প্রিয়দর্শিনী নামক সূক্ষ্ম ব্যথাটা মাঝে মধ্যে তীব্র হয়ে ওঠে। তাই সেটা নির্মূল করতে লাইফ টাইম কানাডায় থাকার সিদ্ধান্ত। তবে এত বড় সত্যিটা কেউ জানে না, জানবেও না। আজকে আবিদ দর্শিনীকে নিয়ে মুহতাসিম ভিলায় যাবে। আহমেদ মুহতাসিম বারবার করে আবিদকে বলে দিয়েছেন। ওনার কথা রাখতে আবিদ আজকের জন্য যাবতীয় কাজ থেকে ইস্তফা নিয়েছে। দর্শিনী আজকে বাবা মায়ের সঙ্গে খুশির সংবাদ ভাগ করে নিতে পারবে বলে অনেকটা এক্সাইটেড ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষে আবিদ দর্শিনী দুইজনেই রেডি হয়ে যায়। দর্শিনী খয়েরি কালো সংমিশ্রণে একটা শাড়ি পরেছে, গলায় আবিদের দেওয়া স্বর্ণের চিকন চেন, কানে ছোট্ট দুল, মাথায় মসৃণ চুলগুলো ছেড়ে রাখা। ব্যাস, দর্শিনী রেডি হয়ে গেলে আবিদ তখন রুমে আসে। সে দর্শিনীর সামনে দ্রুত শার্ট চেঞ্জ করতে থাকে। দর্শিনী হতভম্ব হয় আবিদের কাণ্ডে, তৎক্ষণাৎ চোখ ঢেকে অন্যদিকে ফিরে যায়। সে আবিদকে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে বলে। আবিদ তার কোমর আঁকড়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, বাবুর আম্মু বানিয়ে দিলাম, তবুও এত লজ্জা আসছে কোথা থেকে? আমার তেজস্বিনী গিয়ে আমাকে প্রথমবার এভাবে দেখছে। বিনা বস্ত্রে আমাকে তো অনেকবার দেখেছ, এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে? আমার শরীরে এই যে নখের আঁচড়গুলো এখনো আছে ম্যাম। আবিদের শেমলেশ কথায় দর্শিনী লজ্জা পেয়ে আবিদের ঠোঁটে হাত রেখে বলে, ইস, আপনি চরম অসভ্য আবিদ। আবিদ দর্শিনীর দিকে একটু ঝুঁকে বাঁকা হেসে বলে, সব পুরুষই নিজের বউয়ের কাছে পণ্য, চূড়ান্ত অসভ্য হয়। দর্শিনী আবিদের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আবিদ তার চুলের ফাঁকে হাত ডুবিয়ে অন্য হাত আলতো করে গালে রেখে পুরুষালী ঠোঁট দিয়ে দর্শিনীর ঠোঁটে শব্দ করে চুমু খায়। দর্শিনী যেন আচমকা নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অনুভব হলো। পরবর্তীতে আবিদ তাকে ছেড়ে বাঁকা হেসে ওয়াশরুমে ব্লেজার প্যান্ট নিয়ে চলে যায়। এইদিকে দর্শিনী বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেয়। তার দৃষ্টি তখনও ওয়াশরুমের দরজাতে নিবদ্ধ। দর্শিনী মনে মনে বলে, আশ্চর্য, আবিদ শাহরিয়ার চৌধুরী, আপনি স্বামী হিসেবে সত্যি আশ্চর্য। আবিদ দর্শিনী রেডি হয়ে গাড়িতে উঠে বসে। অনুষা বেগম শাহরিয়ার চৌধুরী দুইজনকে গাড়িতে উঠিয়ে দেন। শাহরিয়ার চৌধুরী গাড়ির স্পিড কমিয়ে রাখতে বলেন। আবিদ সুন্দরভাবে মাথা নেড়ে সম্মতি দিল। তারা রওনা হয় মুহতাসিম ভিলার উদ্দেশ্যে। দর্শিনীর বাড়ির সামনে গাড়ি পার্ক করতে কয়েকজন অনাথ পথশিশু দুইজনকে ঘিরে ধরে। শরীরে তাদের জরাজীর্ণ ময়লা পোশাক। শিশুগুলোর শুকনো ক্ষুধার্ত চেহারা দেখে দর্শিনীর ভীষণ খারাপ লাগলো। তারা দর্শিনীর শাড়ির আঁচল ধরে অশ্রুসিক্ত চোখে বলে, আফা, আমাগরে কিছু খাওয়ান দেবেন? আজ 3 দিন আমরা পানি ছাড়া কিছুই খাইনি। জানেন, কেউ আমাগরে কোনো কাজ দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। পেটের দায় পরে ভিক্ষা করছি। দর্শিনীর ভেতরের কোমল মনটা কেমন যেন শিউরে কেঁপে উঠল। আজ 3 দিন ধরে বাচ্চাগুলো পানি খেয়ে আছে। আশ্চর্য, কেউ কি তাদের খেতে দেওয়ার মতন সামর্থ্যবান ছিল না? নিষ্ঠুর এই সমাজে মানুষের মনোভাব নিকৃষ্ট কেন? মানুষ ক্ষুধার্ত থাকলে অনুভব করতে পারে কতটা কষ্ট হয়। সেখানে পথশিশুরা দীর্ঘদিন না খেয়ে পার করে। তাদের কষ্ট অনুভব করে দর্শিনীর চোখে পানি জমল। তৎক্ষণাৎ সে আবিদের দিকে অশ্রুসিক্ত চোখে তাকালো। আবিদ তার প্রিয়দর্শিনী কি চাইছে মুহূর্তেই বুঝে গেছে। দর্শিনীর কোমল পবিত্র মনটা সর্বদা মুগ্ধ করে আবিদকে। সে ভাগ্যবান স্বামী, কারণ দর্শিনী তার মনের মতো। আবিদ বাচ্চাগুলোর মাথায় হাত বুলিয়ে বলে, চলো আমাদের সাথে। বয়স কত তোমাদের? একজন বলল 5 বছর, একজন বলল 3 বছর, একজন 6 বছর। এইভাবেই সবাই নিজেদের বয়স বলল। পরবর্তীতে নাম জিজ্ঞেস করা হলো। সবাই নিজেদের নাম বলে মলিন হাসল। তারা সবাই অনাথ। দর্শিনী ওদের পেছনে পেছনে হেঁটে আসছে। তাদের কথাবার্তা সবকিছু কর্ণগোচর হলো দর্শিনীর। মুহূর্তেই মনে মনে বিস্তর পরিকল্পনা সাজিয়ে ফেলল এতিম পথ শিশুদের নিয়ে। তাদের সবার জন্য কিছু করার উদ্যোগ নেবে দর্শিনী। সে ঠিক করল আবিদকে জানাবে তার একান্ত পরিকল্পনা, এদের থাকার জন্য এতিমখানা তৈরির ব্যাপারে। আমাদের দেশে প্রায় সহস্রাধিক পথশিশু ভাগ্যের পরিহাসে
এইভাবেই অনাহারে অনাদরে রাস্তাঘাটে মৃত্যুবরণ করছে। তাদের পর্যাপ্ত খাবার, পানি, বস্ত্রসমূহ, শিক্ষা, চিকিৎসার অভাব, সমাজে প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদের জন্য এগিয়ে আসে না। অথচ এটা প্রত্যেকটি ব্যক্তি নাগরিকের কর্তব্য। সমাজের তথাকথিত ধনী সম্প্রদায়ের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিলে এভাবে ফুলগুলো অকালে ঝরে পড়তো না। দর্শনী পথভ্রষ্ট সমাজের চিন্তা চেতনা তো বদলাতে পারবে না, কিন্তু চেষ্টা তো করতেই পারে। হয়তো চেষ্টার ফলে অনেকের জীবন বাঁচাতে সক্ষম হবে। ধীরে ধীরে মানুষ ভালো মন্দ বুঝতে শিখবে। কলিং বেল বাজাতেই প্রিয়মা বেগম দরজা খুলে দেন। দরজা খোলার পর মুহূর্তেই এতগুলো বাচ্চাকে দেখে তিনি বিস্মিত হয়ে আবিদের দিকে তাকালেন। বাচ্চাগুলো সামনেই দাঁড়িয়ে আছে। আবিদ দর্শিনী তাদের পেছনে হাসি মুখে রয়েছে। অনাথ বাচ্চাগুলোর মলিন চেহারায় নূরের মতো হাসি দেখে প্রিয়মা বেগমের হৃদয় জুড়িয়ে গেল। আবিদ সহাস্যে শাশুড়িকে সালাম দেয়। আম্মা, তারা অনাথ পথশিশু। আজকের দিনটা আমাদের সঙ্গে থাকবে, কোনো সমস্যা হবে না তো? প্রিয়মা বেগম নরম মনের মানুষ। তাছাড়া দর্শিনীর পরিবারের সবার মানসিকতা ভীষণ সুন্দর। এই বাচ্চাগুলোর জন্য তাদের অসুবিধা হবে তিনি এটা ভাবতেই পারলেন না। বাচ্চারা ফেরেশতা সমতুল্য। তারা বাড়িতে সৌভাগ্য বয়ে আনে। প্রিয়মা বেগমের সবাইকে দেখে মায়া হলো। মনে হচ্ছে দীর্ঘদিন অভুক্ত রয়েছে সবাই। তিনি হাসি মুখে বলল, কোনো সমস্যা নেই বাবা, তোমরা সবাই ভেতরে আসো। আবিদ বাচ্চাগুলোকে ইশারা করে। সবাই শৃঙ্খলভাবে লিভিং রুমে প্রবেশ করে। আশরাফ সাহেব অনাথ পথশিশুদের সঙ্গে মেয়ে জামাইকে দেখে এগিয়ে আসলেন। আবিদ তখন ফোনে কাউকে কিছু আনতে বলছিল। সে শ্বশুরকে দেখে ফোন রেখে সালাম দেয়। দর্শনী বাবা মার সঙ্গে কুশল বিনিময় করে। আশরাফ সাহেব প্রিয়মা বেগম দর্শনীর মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। দর্শনী বাবা মাকে অনাথ বাচ্চাগুলোর অসহায়ত্ব সম্পর্কে বলে। এইসব ভেবেই তার মন খারাপ ছিল। আশরাফ সাহেব বলেন, যতদিন পর্যন্ত এদের ব্যবস্থা না হবে তিনি সবাইকে বাড়িতে রাখবেন। আশরাফ সাহেবের কথায় সবাই খুশি হয়ে যায়। আবিদ খুশি হয় দর্শনীকে খুশি হতে দেখে। কালকেই সবাইকে এতিমখানায় নিয়ে যাবে আবিদ। নিচে হৈহুল্লোড়ের শব্দ শুনে প্রজ্বলনী প্রহরকে নিয়ে লিভিং রুমে চলে আসে। দর্শনী বোনকে দেখে এগিয়ে যায়। প্রহরকে কোলে নিয়ে আদর করে দেয়। প্রজ্বলনী বাচ্চাগুলোর দিকে অবাক হয়ে তাকায়। দর্শনী বোনকে সবটা খুলে বলে। প্রজ্বলনীও ওদের জন্য ব্যথিত হয়। ততক্ষণে আবিদের লোকজন বসের শ্বশুরবাড়িতে বড় বাস্কেট ভর্তি বাজার, মাছ, মাংস নিয়ে এসেছে। তাছাড়া বাচ্চাগুলোর জন্য বেশ কিছু কেনাকাটা করেছে। তাদের পরিধানের কাপড়সমূহ। আবিদের পরামর্শ অনুযায়ী লোকটা বাজারের ঝুড়িগুলো রান্নাঘরে সাজিয়ে রাখে। এত সব দেখে আশরাফ সাহেব বলেন, এসব কি আবিদ? এত কিছু কেন এনেছ? তুমি একদম ঠিক করোনি আবিদ এটা। প্রজ্বলনী, দর্শিনী, প্রিয়মা বেগম অনেকদিন পর একসঙ্গে হয়েছে। তারা আহমেদ মুহতাসিমের রুমে ছিল, তাই এত সব দেখেনি। আবিদ মৃদু হেসে শ্বশুরকে বলে, আমি আপনার মেয়ে জামাই, এটা আমার কর্তব্য ছিল বাবা। তাছাড়া দাদু ভাইয়ের কথা ভেবে অন্তত গ্রহণ করুন। আশরাফ সাহেব আর কথা বলতে পারলেন না। আবিদ লোক দুটোকে চলে যেতে নির্দেশ করে। পরবর্তীতে বাচ্চাদেরকে গোসল করিয়ে পরিপাটি করাতে আবিদ আশরাফ সাহেবকে সাহায্য করে। অবশেষে মেয়েরা ডাইনিং টেবিলে খাবার রেডি করতে থাকে। সবাই ফ্রেশ হয়ে খেতে চলে এসেছে। সবশেষে উজান আসে সরাসরি অফিস থেকে। তারপর আহমেদ মুহতাসিমকে ধরে ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসে আবিদ, দর্শিনী। অতঃপর সবাই খেতে বসেছে। বাচ্চাগুলো যেন পেট পুড়ে খেলো। আজকে কালকে সারাদিন তারা এখানে থাকবে। আগামীকাল আবিদের তত্ত্বাবধানে এতিমখানায় শিফট করা হবে তাদের। বাচ্চাগুলোকে রাতে গেস্ট রুমে শুতে দেওয়া হয়েছে। তারা সামান্য যত্ন পেয়ে কেমন কৃতজ্ঞতা দৃষ্টিতে মাথা নত করে রাখছিল। এমন শিশুদের প্রতি সমাজের তথাকথিত ভদ্র মানুষরূপে অমানুষদের মায়া হওয়া উচিত, কিন্তু তারা এমন নয়। আবিদ, দর্শিনী দুইজনেই দাদুর সঙ্গে কথা বলে নিজেদের রুমে ফিরে আসে। দর্শিনী রুমে ফিরেই আবিদকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, আপনার তত্ত্বাবধানে কয়টি এতিমখানা চলে? কেউ জানে না কেন? আমি আজকে আপনার কথা না শুনলে জানতেও পারতাম না আবিদ। আপনি আমার থেকে কথা লুকিয়ে অন্যায় করেছেন। আবিদ দর্শিনীর কপালে চুমু দিয়ে বলে, আমি এটা গোপন রাখতে চেয়েছিলাম দর্শিনী। ভালো কাজ সবাইকে বলে করতে হয় না। তোমার অনাথ শিশুদের প্রতি দুর্বলতা দেখে বলতে চেয়েছিলাম আমি, কিন্তু তুমি আগেই জেনে ফেলেছ। মানেটা পরিষ্কার। আল্লাহ চাননি আমি স্ত্রীর কাছে বিষয়টি গোপন করি। আপনার টাকায় এতিমখানা চলে? এক্সাক্ট কয়টি? 5-6টা। ভবিষ্যতে সংখ্যা বাড়বে, চিন্তা করো না। সমাজে অবহেলিত অনাথ শিশুদের নিয়ে ভালো চিন্তা ভাবনা করেছি। তাছাড়া সরকার তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে। সবাইকে সুন্দর জীবন উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাকে নিয়ে যাবেন প্লিজ।
আমি তাদেরকে দেখতে চাই। এতিমখানায় বছর পূর্তি উপলক্ষে বড়সড় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়ে থাকে, তখন সবাইকে অ্যালাউ করে। তাছাড়া কালকে আমি ওদেরকে পৌঁছে দিতে যাব, তখন আমার সঙ্গে যাবে, সমস্যা নেই। আমি বছর পূর্তি উপলক্ষে কেমন অনুষ্ঠান হয় দেখতে আগ্রহী। সবার জন্য বড়সড় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় বছর শেষে। তাছাড়া সবাইকে কম্বল, চকোলেট, মিষ্টি, নানান উপহার সামগ্রী দেওয়া হয়। এটাই। বাহ, সুন্দর তো। ঠিক আছে, এবার বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হলে তোমাকে নিয়ে যাব। এখন কথা নয়, শুয়ে পড়ো। পরের দিন সময় মতো বাচ্চাগুলোকে এতিমখানাতে পৌঁছে দেয় আবিদ। দর্শিনী তার সঙ্গেই ছিল। বাগানের মধ্যে সুন্দর পরিবেশে এতিমখানা অবস্থিত। সেখানে উপস্থিত প্রতিটা বাচ্চা আবিদকে দেখে অনেক খুশি হয়। বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য টিচার, দেখাশোনা করার জন্য কেরানি গার্ডস ছিল। আবিদ আসার সময় সবার জন্য চকলেট নিয়ে এসেছিল। বাচ্চাগুলো দর্শিনীর সঙ্গে পরিচিত হয়। অনাথ শিশুদের দেখে দর্শিনীর কষ্ট হয়। সে তাদেরকে অবজার্ভ করতে থাকে। তারা সবাই ভীষণ ট্যালেন্টেড। দর্শিনী অনাথ শিশুদের জন্য কিছু করতে চেয়েছিল। ভাগ্য হয়তো সুপ্রসন্ন ছিল, তাই হয়তো আবিদের মাধ্যমে স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। আবিদ দর্শিনী পুরো বিকেলটা এতিমখানায় কাটিয়ে দেয়। তারা 5টি এতিমখানাতেই গিয়েছিল। আরেকটি নতুন তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রায় শেষের পথে। দর্শিনী আজকে অনেক খুশি, কারণ 0.5% অনাথ বাচ্চাদের ব্যবস্থা হয়ে গেছে। তারা এখন ভালো থাকবে। তাদের আর কখনো না খেয়ে কষ্ট পেতে হবে না। এতিমখানা ঘোরাঘুরি শেষে আবিদ দর্শিনী দুইজনেই চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজকে দর্শিনীর মতো প্রজ্বলিনী আর উজান তাদের নিজেদের বাড়িতে রওনা দিয়েছে। প্রহরের জন্মের পরে প্রজ্বলিনী অনেকদিন বাবা মার সঙ্গেই ছিল, ফলে উজানকে এখানে আসতে হয়েছে। মাঝে সাঝে উজান অফিসে যাওয়ার পথে প্রজ্বলিনী আর প্রহরকে রেখে আসতো, আবার বাসায় নিয়ে যেত। আপাতত মুহতাসিম ভিলায় আশরাফ সাহেব, প্রিয়মা বেগম, আহমেদ মুহতাসিম এবং একটি মেড আছে। মেয়েটকে আহমেদ মুহতাসিমের দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। সময় যেন থেমে নেই। দর্শিনীর 9 মাস রানিং চলছে। প্রসবকালীন ভয়াবহ সময়টা যেন ক্রমশ এগিয়ে আসছে। দর্শিনীর পেট আগের চেয়ে অনেক উঁচু হয়েছে। ডাক্তার বলেছে তার শারীরিক কন্ডিশন নর্মাল, তাই বাচ্চা নর্মালে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবটা আবিদের জন্য সম্ভব হয়েছে, আবিদের অতিরিক্ত যত্ন, ভালোবাসার জন্য। প্রেগন্যান্সির শেষ মুহূর্তে আবিদ দর্শিনীর জন্য বেশ টেনশনে রয়েছে। এমনকি আবিদ সরাসরি অফিসে উপস্থিত হয়নি। কারণবশত বলা যায়, হঠাৎ করে যদি দর্শিনীর লেবার পেন ওঠে, তাহলে করণীয় হিসেবে দ্রুত হসপিটালে নিয়ে যেতে পারবে ভেবেই। ফলশ্রুতিতে আবিদ ভার্চুয়ালে কানেক্টেড থেকে যাবতীয় কাজকর্ম, অফিস সামলাতে ব্যস্ত। চৌধুরী বাড়িতে দর্শিনীর প্রেগন্যান্সির শুরু থেকে অনুষা বেগম, পুষ্পিতা তার ভালো মতো খেয়াল রাখে। তাছাড়া পুষ্পিতা সবসময় দর্শিনীকে নিজের বোনের মতো সাহায্য করে। যাবতীয় সমস্যা সম্পর্কে আগেই সতর্ক করে, করণীয় সবকিছু স্পষ্টত ব্যাখ্যা করে। দর্শিনী পুষ্পিতাকে বলে ভাগ্য করে শ্বশুরবাড়িতে দ্বিতীয় মা বোন পেয়েছে। পুষ্পিতা দর্শিনীর কথা শুনে মিষ্টি করে হাসে। তার ছেলেটা মাকে হাসতে দেখে কিছু একটা বুঝে হাসতে থাকে। ছোট্ট সমুদ্র আরহান এবং পুষ্পিতার একমাত্র ছেলে। বয়স সবে 8 মাস চলছে। 8 মাসের সমুদ্রকে এক্সট্রা অর্ডিনারি দ্রুত বেড়ে ওঠা বাচ্চাদের মতো মনে হয়। ছোট্ট সমুদ্র দেখতে সুদর্শন বটে, তুষার শুভ্র ফর্সা তক্তার। দর্শিনী মাঝে মাঝে সমুদ্রকে দেখে বিস্ময় বোধ করে, কারণ সমুদ্র যেন তারই মেল ভার্সন। দর্শিনী ছোটবেলায় সমুদ্রের মতো তুষার শুভ্র ফর্সা ছিল। কাজিনরা সবাই তাকে কোলে নেওয়ার জন্য উদগ্রীব থাকত, কিন্তু ছোট দর্শিনী বাবার কোল ছাড়া কারো কোলে যেতে পছন্দ করত না। দর্শিনী পুরনো কথা মনে করে হাসল কিছুক্ষণ। হঠাৎই আবিদ রুমে এসে হন্তদন্ত হয়ে তৈরি হতে থাকে। এই মুহূর্তে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবে। পুষ্পিতা তখন সমুদ্রকে নিয়ে চলে যায়। দর্শিনী তখন বিছানায় শুয়েছিল। সে আবিদকে তাড়াহুড়ো করতে দেখে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, দুপুরের আগেই চলে আসব। কোনো সমস্যা হলে ফোন করবে, না হলে মাকে জানাবে, মনে থাকবে? আচ্ছা, আপনি সাবধানে থাকবেন। আবিদ দর্শিনীর কপালে দীর্ঘ চুমু খেয়ে বেরিয়ে যায়। কাল রাত থেকে দর্শিনীর পেটে মৃদু ব্যথা হচ্ছে। অবশ্য শেষের কয়েকদিন ধরেই এমন ব্যথা। দর্শিনী বিষয়টি স্বাভাবিকভাবেই নেয়। মৃদু ব্যথা হওয়ার কারণে বেবির নড়াচড়া, দর্শিনী বিগত 2-3 মাস ধরে বেবির নড়াচড়া অনুভব করতে পারে। যখনই বেবি নড়াচড়া করে ওঠে, আবিদ তখন দর্শিনীর পেটে কান পেতে বেবিকে অনুভব করে। মাঝে মাঝে বেবির লাথিকে অনুভব করে আবিদ আনন্দে আত্মহারা হয়ে যেত। নিজের ঔরসজর সন্তান বলে কথা। আবিদ প্রায়ই দর্শিনীর পেটে মুখ গুজে মেয়ের সঙ্গে নানান গল্পে মেতে থাকত। ইমোশনাল হয়ে দর্শিনীকে অজস্র চুমু দিত।
আবিদ সর্বদা বলে ছেলে হোক কিংবা মেয়ে আমার জন্য সবসময় আলহামদুলিল্লাহ। তাই তো আল্লাহ খুশি হয়ে তাদেরকে কন্যা সন্তান দান করেছেন। হ্যাঁ, আবিদ দর্শিনীর মেয়ে হবে। 2 মাস আগে সবাই খবরটা জানতে পেরেছে। চৌধুরী বংশে শবনম চৌধুরী এবং আদিবার পরে আবার কন্যা সন্তান আসছে। খবরটা শুনে সবাই খুশি ছিল, বিশেষ করে আবিদ। পেটে মৃদু ব্যথার জন্য দর্শিনী সকাল থেকে শুয়েছিল। তলপেটের ব্যথাটা কেমন যেন অন্য দিনের থেকে বেশি অনুভব হচ্ছে। দর্শিনী বিষয়টিকে স্বাভাবিক দিনের মতো আমলে নিল। সে প্রসব ব্যথা সম্পর্কে ভেবেই দেখেনি। সকাল 10টায় প্রজ্বলনীর সঙ্গে কথা বলে দর্শিনী ঘুমানোর চেষ্টা করে, কারণ খাওয়া ঘুমানো শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই তার। একটু আগে পুষ্পিতা ফলমূল কেটে দিয়ে গেছে। দর্শিনী বমি করার ভয়ে সকালে অল্প খেয়েছে। আজকে শরীরটা ভালো লাগছে না। দর্শিনী খোঁজ খবর নেওয়ার জন্য বাবা মাকে ফোন দেয়, কিন্তু বাবার নাম্বার সুইচ অফ বলছে। সে ভাবলো মাকে ফোন দেবে। হঠাৎ করে দর্শিনীর ফোনে মুহতাসিম ভিলার ল্যান্ডলাইন থেকে ফোন আসে। দর্শিনী রিসিভ করতেই মায়ের কান্নাকাটি শুনতে পেল। মাকে কাঁদতে দেখে দর্শিনী ভয় পেয়ে যায়। ভাবলো ও বাসায় কারো বিপদ হয়নি তো। ভয়ে তার কণ্ঠস্বর আড়ষ্ট হয়ে গেছে। তৎক্ষণাৎ দর্শিনী ব্যস্ত হয়ে মায়ের উদ্দেশ্যে বলে, হ্যালো মা, তুমি ঠিক আছো? এভাবে কান্না করছো কেন? দাদু ঠিক আছে তো, নাকি বাবার শরীর খারাপ? বাবাকে ফোন দিলাম কিন্তু সুইচ অফ বলছে। অপর পাশে প্রিয়মা বেগমের কান্নার স্বর আরও বেড়ে যায়। দর্শিনী বিছানা ছেড়ে কষ্ট করে উঠে পড়ে। পরক্ষণে মাকে কান্না থামিয়ে সবটা খুলে বলতে বলে। প্রিয়মা বেগম কাঁদতে কাঁদতে বলেন, যাই হয়ে যাক প্রিয়, তুই এখানে আসবি না। উক্ত কথাটা বলার সঙ্গে সঙ্গে অপর পাশে সশব্দে থাপ্পড়ের আওয়াজ পায় দর্শিনী। ভীতিকর অবস্থায় প্রিয়মা বেগম চিৎকার করে ছিটকে পড়েন। ফোনটা কেটে যায়। দর্শিনী আবার ফোন দেয়, কিন্তু না, আর রিসিভ হচ্ছে না। টেনশনে বেশ কয়েকবার আবিদকে ফোন দিয়ে বসে। আবিদ ফোন ধরছে না। কি করবে বুঝে না পেরে দর্শিনী বিছানায় বসলো। একটু পর ল্যান্ডলাইন নাম্বার থেকে আবার ফোন আসলো। দর্শিনী রিসিভ করতেই একজন বিশ্রীভাবে হেসে বলল, মাকে বাঁচাতে চাইলে মুহতাসিম ভিলায় চলে আয়। খবরদার, কাউকে কিছু জানালে তোর মাকে মেরে ফেলবো। শোন, চালাকি করার চেষ্টা করিস না, তা না হলে ফলাফল ভালো হবে না। এই মুহূর্তে কাউকে না জানিয়ে একলা চলে আয়। লোকটি হুমকি দিয়ে ফোন বন্ধ করে দেয়। দর্শিনীর ভয়ে হাত পা কাঁপছে। লোকটি তাকে ঘটনাটা কাউকে জানাতে নিষেধ করলো, কিন্তু কে সেই লোক? তার মাকে আটকে কি চাইছে? এমন হাজারটা প্রশ্নকে সাইডে রেখে দর্শিনী পার্সে কিছু টাকা আর ফোনটা নিয়ে মুহতাসিম ভিলার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তাকে চুপি চুপি বেরিয়ে আসতে হলো। বাড়ির কেউ দেখলে তাকে যেতে দিত না। সবটা জানাজানি হয়ে যেত। পরবর্তীতে হয়তো তার মায়ের ক্ষতি করে দিত। তাই কাউকে জানায়নি সে। দর্শিনী রাস্তায় দাঁড়িয়ে ব্যস্ত হয়ে ট্যাক্সি খুঁজে চলেছে। পুরোপুরি 9 মাস 20 দিনের ফুলো পেটকে নিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল, তবুও সে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে একটা ট্যাক্সি তার সামনে এসে দাঁড়ালো। লোকটি প্রেগনেন্ট মেয়েটিকে সাহায্য করতে পাশে এসে দাঁড়িয়েছে। দর্শিনী তাকে দ্রুত মুহতাসিম ভিলার দিকে যেতে বলে। রাস্তায় অনেক জ্যাম ছিল। 20 মিনিট পরে ড্রাইভার তাকে সহি সালামত পৌঁছে দিল। দর্শিনী ড্রাইভারকে টাকা দিয়ে মুহতাসিম ভিলার দিকে যেতে থাকলো। এত ভারী পেট নিয়ে টেনশন, দৌড়াদৌড়ি সহ্য হচ্ছে না দর্শিনীর। পেট, পিঠ, কোমর ব্যথায় জর্জরিত। দর্শিনী গেটে ঢুকতে কোনো দারোয়ানকে দেখতে পেল না। কেমন যেন নিঃশব্দ অবস্থা। ভয়ের চোটে দর্শিনীর ঘাম ছুটে গেছে। শাড়িটাকে ভালো করে জড়িয়ে শরীর পেট ঢেকে আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করে দর্শিনী। আশরাফ সাহেব বাসায় উপস্থিত ছিলেন না, হয়তো কলেজে গেছেন। তাছাড়া আহমেদ মুহতাসিম বিছানাগত, তিনি নিজেই রুমে থাকেন। আবার কাজের মেয়েটি সবসময় থাকে না, বাড়িতে শুধু প্রিয়মা বেগম একা থাকেন। মায়ের ব্যাপারে বেশ দুশ্চিন্তা হচ্ছে দর্শিনীর। বাড়িতে ঢুকতে লিভিং রুমে প্রিয়মা বেগমের বিধ্বস্ত ভীতিকর অবস্থা নজরে পড়ল। মেঝেতে লুটিয়ে বসে আছেন তিনি। মুখে ঠোঁটে রক্তের শুকনো দাগ, মাথায় বন্দুক তাক করে রেখেছে তারই দুঃসম্পর্কের মামা প্রিয়মা বেগমের চাচাতো ভাই ইব্রাহিম খলিল এবং তার ছেলে ইয়ামিন আইভি। তারা সুযোগ বুঝে বাড়িতে কয়েকজন গুন্ডা মস্তান নিয়ে এসেছে। যদিও দর্শিনী কারণটা জানে না। মায়ের ভীতিকর অবস্থা দেখে সে আত্মচিৎকার করে এগিয়ে যায়। প্রিয়মা বেগম এই মুহূর্তে দর্শিনীকে দেখে আঁতকে ওঠেন। এভাবে ভরা পেট নিয়ে দর্শিনীর এখানে আসা ঠিক হয়নি। মেয়েটাকে ওরা হয়তো আজকে মেরে ফেলবে। অতিরিক্ত টেনশনে প্রিয়মা বেগম যেন মূর্ছা যাচ্ছেন। তিনি দর্শিনীকে এগিয়ে আসতে দেখে বলেন, কেন এসেছিস মা? নিষেধ করেছিলাম যে এভাবে কাউকে না জানিয়ে বিপদের সম্মুখে স্বয়ং হাজির হওয়া উচিত হয়নি। তুই এক্ষুনি পালিয়ে যা, এই মুহূর্তে আবিদের কাছে চলে যা। দর্শিনী কাঁদতে কাঁদতে বলে,
মা, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে সবটা বলো আমাকে। দর্শিনী হাউমাউ করে কেঁদে ইব্রাহিমের উদ্দেশ্যে বলে, আপনারা আমার মার সঙ্গে এমন কেন করছেন মামা? ইব্রাহিম খলিল বিশ্রীভাবে হেসে ওঠেন। একটু আগে যে গান দিয়ে প্রিয়মা বেগমকে গান পয়েন্টে রেখেছিল, এবার সেটা দর্শিনীর দিকে তাক করেন। দর্শিনী ভয় পেয়ে যায়। চোখের সামনে বন্দুক দেখে সে ঘাবড়ে গেছে। প্রিয়মা বেগম দর্শিনীর জন্য আকুতি করেন। ইয়ামিন এবং ইব্রাহিম খলিল দুইজনেই সমানতালে হাসছে। দর্শিনীদের করুণ অবস্থায় তাদের পৈশাচিক আনন্দ হচ্ছে। তাদের হাসি দেখে ভেতরে ভেতরে দর্শিনীর শরীর জ্বলে উঠল। ইব্রাহিম খলিল হাসছে ঠিকই, কিন্তু ইয়ামিন বেশি খুশি হতে পারেনি। ইয়ামিনের শরীরে তো রাগ উপচে পড়ছে। দর্শিনীকে অন্যের বাচ্চা বহন করতে দেখে রাগ অতিশয় বাড়ছে, কিন্তু কমছে না। সে প্রিয়দর্শিনীকে পছন্দ করত, একসময় বিয়ে করতে চেয়েছিল। 1 বছর আগে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল, কিন্তু প্রিয়মা বেগম সেটা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি জানতো ওনার নিজের বংশ খুব একটা সুবিধার নয়। বংশগত ওনার বাপদাদারা গুন্ডা মস্তান ছিলেন। তাছাড়া চাচাতো ভাই তাদের ছেলেদের অনেক স্ক্যান্ডেল আছে, স্পষ্টত বললে মেলি স্ক্যান্ডেল। তাই তিনি দর্শিনীকে সর্বদা তাদের নজর থেকে দূরে সরিয়ে রাখতেন। মেয়ের অনিন্দ্য সৌন্দর্য সর্বদা ঢেকে রাখতে চাইতেন। তিনি দর্শিনীকে দাদুবাড়ি কিংবা নানাবাড়ি যেতে দিতে চাইতেন না। আগে বাবা বেঁচে থাকলে তিনি ভয় পাননি, কিন্তু আহমেদ মুহতাসিমের অসুস্থতার পরে আবার নিজের বাবার মৃত্যুতে অনেকটা দমে যান প্রিয়মা বেগম। আজ ওনার বাবা বেঁচে থাকলে ইব্রাহিম হয়তো সাহস পেত না। অবশেষে তিনি সিদ্ধান্ত নেয় দর্শিনীর সুরক্ষার জন্য দ্রুত বিয়ে দিবেন। এত সাবধানতার পর ইব্রাহিম খলিলের ছেলে ইয়ামিন বিয়ের প্রস্তাব নিয়ে আসে। নিঃসংকোচে দ্বিতীয়বার সেটা নাকচ করে দেন প্রিয়মা বেগম। অতঃপর ইব্রাহিম খলিলের ভেতর চাপা ক্ষোভ তৈরি হয়। অবশ্য আগে থেকেই সম্পত্তি বিষয়ক ক্ষোভ ছিল। সবশেষে আরও একটি যোগ হলো। প্রিয়মা বেগম বাবার 2 মাত্র সন্তান ছিলেন। ওনার সহোদর নিজের ভাই ছিল, কিন্তু চাচাদের ষড়যন্ত্রের শিকার হয়ে অনেক আগে মারা গেছে। পরবর্তীতে প্রমাণ ছাড়া দর্শিনীর নানু কিছু করতে পারেনি, তবে কৌশলে তাদের প্রাপ্যটুকু বাদে সমস্ত সম্পত্তি মালিক মেয়েকে লিখে উইল করেন। প্রিয়মা বেগম এসব কিছুই চাইতেন না, তাই বাবা বেঁচে থাকাকালীন সবটা দেখেছেন, কিন্তু দখল করেনি কখনো। তাদের প্রয়োজনই পড়েনি। চাচার মৃত্যুর পরে অর্থ সম্পদের পরিমাণ খুবই সামান্য পেয়ে ইব্রাহিম ক্রুদ্ধ হয়। পরবর্তীতে তিনি সব কিছু মেনে নেন। নিজের স্বার্থে ছেলের জন্য স্বাভাবিকভাবে দর্শিনীকে চেয়েছিলেন তিনি, কিন্তু বারবার প্রত্যাখ্যান পেয়ে একটু বেশি ক্রুদ্ধ ছিলেন। তিনি ছেলেকে ভরসা দেন দর্শিনীকে তুলে নিয়ে আসবেন তার জন্য। দরকার হলে জোর করে ইয়ামিনের সঙ্গে বিয়ে দেবেন। এতে মেয়ের জামাই হিসাবে ইয়ামিন সম্পত্তি দর্শিনীর দুটোরই মালিকানা পেয়ে যেত। অতঃপর তাদের প্ল্যানকে ধূলিসাৎ করতে অগোচরে আশরাফ সাহেব দর্শিনীর জন্য পাত্র দেখতে শুরু করেন। পরবর্তীতে দর্শিনীর জীবনে ঢালস্বরূপ আবিদ শাহরিয়ার চৌধুরীর আগমন ঘটে। দর্শিনীর বিয়ে হবার পরেও ইয়ামিন তাকে পেতে চাইত, তাই জন্যই সবসময় আবিদের খোঁজ খবর রাখত, লোক লাগিয়ে তাকে ফলো করত, অগোচরে আক্রমণ করত। সেই দিনের সেই ছেলেগুলো ইব্রাহিমের কথাতে আবিদকে হামলা করেছিল। ইব্রাহিম আবিদের ওপর অনেকবার অ্যাটাক করিয়েছে, কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি। তারা আবিদের কোনো ক্ষতি করতে পারেনি। প্রতিবারই ইব্রাহিম খলিল এবং তার ছেলে ইয়ামিন ব্যর্থ হয়েছে। দর্শিনী অন্য কারো বাচ্চার মা হবে, এই জন্যই তাকে বিয়ে করার স্বপ্নটা ইয়ামিনের কোনোদিন পূরণ হবে না। প্রচণ্ড রাগে ইয়ামিনের এই মুহূর্তে দর্শিনীকে মেরে ফেলতে ইচ্ছে করে। দর্শিনী যেহেতু তার নয়, অন্য কারোর থাকলে সে মানতে পারবে না। নিজেদের প্ল্যানের কথা ইয়ামিন সহাস্যে বলে পৈচেসিক হাসতে থাকে। তাদের কথা শুনে দর্শিনী ভয় পেয়ে যায়। অগোচরে বুদ্ধি করে নিজের ফোনে সমস্ত কথোপকথন রেকর্ড করে নেয়। পরবর্তীতে কৌশলে আবিদকে ফোন করে, কিন্তু আবিদ রিসিভ করে না। দর্শিনী আবিদকে সবটা কিভাবে জানাবে বুঝতে পারে না। তার প্রচণ্ড টেনশন হচ্ছে। নিজের বিপদকে তোয়াক্কা না করে বেবিকে কিভাবে বাঁচাবে সেই উপায় খুঁজে চলেছে দর্শিনী। সময় বিলম্ব না করে আবিদকে মেসেজের মাধ্যমে রেকর্ডিং পাঠিয়ে দেয় দর্শিনী। আবিদ হয়তো গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছে, তাই ফোন রিসিভ করছে না। এখনও পর্যন্ত টেক্সট সেন্ড করেনি। দর্শিনী মনে মনে প্রার্থনা করছে আবিদ যেন দ্রুত স্ক্রিনের মেসেজটা লক্ষ্য করে। মেসেজটি দেখলে সে দ্রুত কিছু করতে পারবে। যেভাবেই হোক তাদেরকে বাঁচাতে ছুটে আসবে, তার নিজের অংশকে রক্ষা করবে। ইয়ামিন দর্শিনীর দিকে এগিয়ে যায়। দর্শিনী নিজেকে রক্ষা করতে এক ধাপ পিছিয়ে যায়। একসময় ইয়ামিন তাকে সশব্দে 2টো থাপ্পড় দেয়। দর্শিনীর গাল যেন জ্বলে যাচ্ছিল। তাছাড়া থাপ্পড়ের বেগে দর্শিনীর নিচে পড়ে যেতে নেয়, তবে নিজেকে পেটের ভরে উবুর হয়ে পড়ে যাওয়া থেকে নিয়ন্ত্রণ করে নেয়। ইব্রাহিম খলিল নিজের কার্য হাসিল করতে প্রিয়মা বেগমকে বিশ্রী গালি দিয়ে বলেন, মেয়েকে বাঁচাতে চাইলে স্টপ পেপারে সাইন কর।
না হলে তোর চোখের সামনেই তাকে সুন্দর মৃত্যু উপহার দেব। ভালো চাইলে চুপচাপ স্ট্যাম্প পেপারে সাইন করে দে। দর্শিনী ইব্রাহিম খলিলের কথায় আটকে ওঠে। প্রিয়মা বেগম অসহায় হয়ে মেয়ের দিকে তাকালেন। এতক্ষণ ধরে তিনি দলিলে সই করেনি, কিন্তু তারা দর্শিনীকে প্রিয়মা বেগমের দুর্বলতা বানিয়ে স্বার্থ সিদ্ধি করতে ডেকে এনেছেন। তিনি সই না করলে দর্শিনীর বিপদ। ইব্রাহিম যে সম্পত্তির জন্য এত নিচে নেমেছে সেখানে সবার অধিকার রয়েছে। তাছাড়া সম্পত্তির পরিমাণ অধিক। তাছাড়া নিজের ভাইয়ের ছেলেরা, অন্য চাচাতো ভাই বোন সবার অধিকার রয়েছে সেখানে। বর্তমানে সব কিছু প্রিয়মা বেগমের নামে, তবে একসময় তাকে সবার অধিকার বুঝিয়ে দিতে হবে। প্রিয়মা বেগমের বাবা বেঁচে থাকতে সন্দেহ করেছিলেন ভবিষ্যতে এমন কিছু ঘটতে পারে। এই জন্যই তিনি অনির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তির মালিকানা মেয়ের নামে করে গেছেন। যেখানে সবার অধিকার আছে সেখানে প্রিয়মা বেগম একজনকে সবটা কিভাবে দেবেন? এটা হয় না। তাছাড়া তিনি কখনো এমন কুৎসিত চিন্তাভাবনা ভেতরে আনেনি। দর্শিনীকে বাঁচাতে সবার অধিকার নষ্ট করার মতো বিশাল অন্যায় কাজটা করতে যাচ্ছেন তিনি, তবে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে। প্রিয়মা বেগমকে রাজি করাতে শুরু থেকেই ওনার উপর অত্যাচার করছিল ইব্রাহিম খলিল, কিন্তু যখন দেখলেন কোনোভাবেই রাজি হচ্ছে না, তখন দর্শিনীকে মারার হুমকি দেয় ইব্রাহিম। তিনি কার্যসিদ্ধিতে দর্শিনীকে টোপ হিসাবে ব্যবহার করেছেন, তবে সম্পূর্ণ প্ল্যান ছিল ছেলে ইয়ামিন আইভির। ইব্রাহিম বেশি সময় নিলেন না, স্ট্যাম্প পেপারগুলো প্রিয়মা বেগমের হাতে দিলেন। প্রিয়মা বেগম মেয়ের দিকে তাকালেন। ইয়ামিন দর্শিনীকে গান পয়েন্টে রেখেছে, যেন বাবার ইশারা পাওয়া মাত্রই দর্শিনীকে চিরদিনের জন্য মুক্তি দিতে কার্পণ্য করবে না। দর্শিনী সাহস করে বলে, ওরা যেটা চাইছে সেটা মারাত্মক অন্যায়। মা, তুমি ওদেরকে সমর্থন করো না। দর্শিনীর কথা শুনে ইব্রাহিম খলিল এসে সশব্দে থাপ্পড় বসালেন। দর্শিনীর কোমল ঠোঁটের কোণে আঘাতে রক্ত গড়িয়ে পড়ল। ইব্রাহিম দর্শিনীর পেছনের চুলগুলো শক্ত করে টেনে দাঁত পিষে বলে, জীবন্ত কবর দিয়ে দিব, বুঝেছিস? আর একটা শব্দ উচ্চারণ করবি তো মৃত্যুর যন্ত্রণা কেমন ভালো মতো উপলব্ধি করতে পারবি। প্রিয়মা বেগম রেগে গেলেন। যত যাই হোক, মেয়ের ওপর আঘাত তিনি সহ্য করবেন না। তিনি ইব্রাহিম খলিলকে বললেন, আমি সই করে দেব, আমার মেয়েকে ছেড়ে দে। ইব্রাহিম খলিল ক্রূর হাসলেন। প্রিয়মা বেগম তাকে সর্বদা আপনি বলে ডাকত, কিন্তু এখন তুই সম্বোধন করছে। এতে রাগ হলেও প্রকাশ করলেন না, কারণ তুই ডাক শোনার মতো কাজ করেছেন তিনি। দলিলের সই হোক আগে, তারপর দুই আপদকে শিক্ষা দেবেন ঠিক করলেন। ইয়ামিন এখনও দর্শিনীকে গান পয়েন্টে রেখেছে। প্রিয়মা বেগম মেয়েকে বাঁচাতে সই করে দিলেন। সই করা শেষে ইব্রাহিম খলিল আর ইয়ামিন উচ্চ শব্দে হাসলেন। তাদের লক্ষ্য সফল হয়েছে। হঠাৎই ইয়ামিন পৈশাচিক একটা কাজ করতে এগিয়ে আসলো। সে দর্শিনীর পেটে লাথি মারতে উদ্যত হতেই প্রিয়মা বেগম মেয়ের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। দর্শিনীর কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইয়ামিনের লাথিটা প্রিয়মা বেগমের উপর তির্যকভাবে পড়েছে। উনি পিঠে তীব্র ব্যথা পেয়েছেন। দর্শিনী মাকে জড়িয়ে কান্না করে দেয়। সে ইব্রাহিম খলিলকে অনুরোধ করে তাদেরকে টর্চার না করতে। অফিসের কাজের ফাঁকে আবিদের দর্শিনীর কথা মনে পড়ে। আজকে তাড়াতাড়ি ফিরে আসার কথা ছিল তার। হঠাৎ করে প্রচণ্ড অস্থিরতা অনুভব করে আবিদ। দর্শিনীকে মনে পড়ছে। সে তৎক্ষণাৎ ব্লেজার হাতে নিয়ে বেরিয়ে পড়ে। ফোনটা চেক করার কথা মাথাতেই ছিল না আবিদের। সে বাড়ির উদ্দেশ্যে যেতেই হঠাৎ করে ফোনে দর্শিনীর নাম্বার থেকে অসংখ্য ফোন কলস, মেসেজ দেখতে পায়। ফোন স্ক্রিনে এতগুলো মিসড কল দেখে আবিদের হাত কেঁপে ওঠে। দর্শিনীর কোনো বিপদ হয়নি তো? তৎক্ষণাৎ আবিদ মেসেজটি ওপেন করে। আবিদ মেসেজটি মন দিয়ে শুনল। ইব্রাহিম খলিল, ইয়ামিন আইভি, সেই দিনের ছেলেগুলো। এখন সব কিছু তার কাছে সুস্পষ্ট হয়ে গেছে। তীব্র রাগে আবিদের হাতের রগ ফুলে উঠেছে। এই মুহূর্তে যদি ইব্রাহিমের শিরোচ্ছেদ করতে পারত, অনেক হালকা অনুভব করত নিজেকে। আবিদ তৎক্ষণাৎ সশব্দে গাড়ি ঘুরিয়ে মুহতাসিম ভিলার উদ্দেশ্যে রওনা হয়। দর্শিনীর পেটে ব্যথা হঠাৎই বেড়ে যায়। সে আর্তনাদ করে ওঠে। প্রিয়মা বেগম বুঝলেন মেয়ের লেবার পেন উঠেছে। তিনি ব্যস্ত হয়ে পড়লেন দর্শিনীকে নিয়ে। তাকে এখনই দর্শিনীকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু কিভাবে নেবেন? তিনি ইব্রাহিম খলিলের কাছে হাত জোর করে বললেন, আমার মেয়েটাকে হসপিটালে নিয়ে যেতে হবে, প্লিজ আমাকে সাহায্য করুন। আমার মেয়েটাকে বাঁচতে দিন। আমি আপনাকে সব কিছু দিয়ে দিয়েছি, যা কিছু আপনার প্রয়োজন ছিল। আমার মেয়েটাকে বাঁচান দয়া করে। ইব্রাহিম খলিল ক্রূর হাসলেন। যদিও দর্শিনীকে মারার কোনো ইচ্ছে তার ছিল না। আজ যদি দর্শিনী ইয়ামিনের সহধর্মিণী হতো তাহলে ঠিকই বাঁচিয়ে রাখতেন। এখন যদি তিনি বাঁচিয়ে রাখতে চায় তাহলে ইয়ামিন সেটা হতে দেবে না।
তিনি প্রিয়মা বেগমের উদ্দেশ্যে বলেন, আমার হাতে কিছুই নেই। আমি দয়া করে বাঁচাতে চাইলে ইয়ামিন সেটা হতে দিবে না। আমার ছেলেটার রাগ বেশি। হসপিটালে নেওয়ার কোনো চান্স নেই। বসে থেকে মৃত্যুর জন্য সময় গুনতে থাক। দর্শিনী ইব্রাহিম খলিলের কাছে অনুরোধ করে বলে, প্লিজ প্লিজ, আপনি আমাকে নয়, আমার বাচ্চাটাকে বাঁচতে দিন। ও আমার স্বামীর প্রাণ, দয়া করে আমার বাচ্চাটাকে ছেড়ে দিন। দর্শিনীকে এইভাবে মিনতি করে কাঁদতে দেখে ইব্রাহিম খলিল কিছুটা নরম হয়ে ইয়ামিনের দিকে তাকিয়ে জানতে চাইলেন কি করবে। ইয়ামিন চোখ গরম করে বলে, আজকে তুই আয়, তোর বাচ্চা দুজনেই মারবি। ইয়ামিন দর্শিনীর পেট বরাবর শ্যুট করতে যাবে, তখনই প্রিয়মা বেগম তাকে দূরে সরিয়ে সামনাসামনি দাঁড়ায়। ইয়ামিন রাগের বশে সত্যি সত্যি ফায়ার করে দেয়। গুলিটা সোজা প্রিয়মা বেগমের বুকে গিয়ে লাগে। এত জোরে গুলির শব্দ পেয়ে আবিদ ভয় পেয়ে যায়। ভাবতে থাকে দর্শিনী ঠিক আছে তো। সে গেট পেরিয়ে দৌড়াতে থাকে। দর্শিনী ফুলো পেট নিয়ে ব্যথায় উঠে দাঁড়াতে পারল না। কাঁদতে কাঁদতে মা বলে আর্তনাদ করে উঠল। প্রিয়মা বেগমের চোখে অশ্রুধারা। তিনি শব্দ করে ফ্লোরে লুটিয়ে পড়লেন। ইয়ামিন এবার দর্শিনীর দিকে অগ্রসর হতে থাকে। সেই ইয়ামিনকে হিংস্র রূপে দেখে চমকে ওঠে। দর্শিনী কান্না ভেজা চোখে বারবার অনুরোধ করে তার বাচ্চাকে ছেড়ে দিতে। ইয়ামিন শুনছে না। হঠাৎই বুট পরিহিত পা দিয়ে দর্শিনীর পেটে আঘাত করতে যায়। দর্শিনী আতঙ্কে চোখ বন্ধ করে আর্তনাদ করে। তার পেটে আঘাত পাওয়ার আগে আবিদ চলে এসেছে। আবিদ দ্রুত ইয়ামিনের ডান পা ধরে ফেলে। তৎক্ষণাৎ সর্বশক্তি দিয়ে মুচড়ে দেয়। ইয়ামিন গগনবিদারী চিৎকার করে ওঠে। ইবলিশটা তার দর্শিনীকে মারতে উদ্যত হয়েছিল। আবিদ তাকে এত সহজে ছাড় দিবে না। ইব্রাহিম সবটা হতবিহ্বল হয়ে দেখতে থাকে। তিনি কিছুই করতে পারছিলেন না। পরবর্তীতে আবিদ সজোরে ইয়ামিনের পা দুটো উল্টে ফ্লোরে আছাড় দেয়। মাথায় প্রচণ্ড আঘাত পায় ইয়ামিন। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। ফ্লোরে শব্দ করে পড়ায় হাতের গানটা অদূরে প্রিয়মা বেগমের কাছে ছিটকে যায়। প্রিয়মা বেগম তখন বুকে গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছেন। ছেলের এমন অবস্থা দেখে ইব্রাহিম রাগের বশে নিজের হাতের গান দিয়ে আবিদকে পেছন থেকে শ্যুট করে দেয়। আবিদ বুঝতে পারেনি এমন কিছু হবে। তৎক্ষণাৎ সশব্দে একটা গুলি আবিদের পিঠ বরাবর এসে বিঁধে। আবিদ ছিটকে পড়া হাতে নিজেকে সামলে নেয়। প্রথমে মায়ের, এখন স্বামীর এমন ভয়াবহ অবস্থা দেখে দর্শিনী কাঁদতে থাকে। পেটের তীব্র ব্যথার চেয়ে দর্শিনীর কাছে এই দৃশ্যগুলো বেশি পীড়াদায়ক ছিল। প্রিয়মা বেগম নিজেকে শক্ত করে গানটা তুলে নেন। তিনি ইয়ামিনের উদ্দেশ্যে পরপর 3টা গুলি ছোড়েন। ইয়ামিন গুলিবিদ্ধ হয়ে নিচেই পড়ে থাকে। ফ্লোর ভেসে যায় রক্তে। ইব্রাহিম খলিল ইয়ামিন বলে চিৎকার করে ওঠেন। পরক্ষণেই ইব্রাহিম প্রিয়মা বেগমের দিকে গুলি ছুটতে থাকেন। প্রিয়মা বেগম বুঝে যান তার হাতে বেশি সময় নেই। ইব্রাহিম বেঁচে থাকলে তার মেয়ে জামাইকে মেরে দেবে। তৎক্ষণাৎ তিনি ইব্রাহিমকে টার্গেট করে তার হৃৎপিণ্ড বরাবর গুলি ছুঁড়ে মারেন। বন্দুকে উপস্থিত শেষের গুলিটার হৃৎপিণ্ড ভেদ করে গেলেই ইব্রাহিম সেখানেই লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইব্রাহিমের বাকি সহযোগীগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। ইয়ামিনও বাবার মতো সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রিয়মা বেগম বন্দুকটা ফেলে মেয়ের কাছে যেতে চান, কিন্তু পারেন না। তিনি সেভাবেই ফ্লোরে লুটিয়ে পড়লেন। আবিদ পিঠে গুলিবিদ্ধ অবস্থায় সাহায্যের জন্য ফোনটা বের করে, কিন্তু আফসোস ফোনে চার্জ না থাকায় কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। দর্শিনীর ফোনটা অদূরে খণ্ডিত হয়ে পড়ে আছে। ইয়ামিনী ফোনটা ছুঁড়ে ফেলেছিল। এই জন্যই আসার সময় আবিদ দর্শিনীকে ফোনে পায়নি। আবিদ কি করবে ভেবে পায়নি। পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তার কি করা উচিত? কাকে বাঁচাবে? নিজে কতক্ষণ স্টেবল থাকতে পারবে? আবিদ বুঝতে পারছে না। প্রিয়মা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অনেক কষ্টে বলেন, বাবা, আমার হাতে সময় নেই, তুমি আমার মেয়েকে বাঁচাও। ওর লেবার পেন শুরু হয়ে গেছে। এখন অ্যাম্বুলেন্স ফোন দিলে তাদের অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে। বেবি নর্মালে হওয়ার সম্ভব। তুমি চাইলে অতি সাবধানে নর্মাল ডেলিভারি করতে পারবে। এতক্ষণ ধরে আমার মেয়েটা পেন সহ্য করেছে। তুমি একটু চেষ্টা করে দেখো, আমি জানি তুমি পারবে। কথাগুলো বলেই প্রিয়মা বেগম চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করতে থাকেন। গুনে গুনে 4টা গুলি লেগেছে। চাইলেও বাঁচা সম্ভব না। অনেক দেরি হয়ে গেছে। মৃত্যুর পূর্বে তিনি আশরাফ সাহেব এবং 2 মেয়ের চেহারা স্মরণ করে নিলেন। ভাগ্যের কি নিদারুণ পরিহাস। মৃত্যুর পূর্বে ভালোবাসার মানুষটিকে তিনি দেখে যেতে পারবেন না। তার আগেই হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আবিদ কিংকর্তব্যবিমূঢ় হয়ে ভাবতে থাকে কি করবে। এমন কঠিন পরিস্থিতিতে আবিদের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে প্রথমে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলো।
তারপর প্রিয়মা বেগমের কথা অনুযায়ী পিঠে গুলিবিদ্ধ অবস্থাতেই বিছানার চাদর দিয়ে মোটামুটি চতুর্ভুজের মতো করে দর্শিনীকে ঘিরে দিল। পরপর 2 মিনিটের মধ্যে গরম পানি পরিষ্কার একটা কাপড় নিয়ে চতুর্ভুজ আকৃতির ঘিরে দেওয়া জায়গায় প্রবেশ করে দর্শিনীকে বলে, জান, ইউ হ্যাভ টু ডু ইট। আমার সঙ্গে চেষ্টা করো, হাতে সময় নেই। দর্শিনী তখন চিৎকার করে বলে, আবিদ, আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, মনে হচ্ছে শরীরের একটা হাড় অবশিষ্ট নেই, সব ভেঙে গেছে। আমার পক্ষে সম্ভব না, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলুন। দর্শিনী, সময় নেই আমাদের হাতে। অ্যাম্বুলেন্সে ফোন করেছি, জানি না কখন আসবে, ফ্রি আছে কি না সেটাও জানি না। শুধু বললো আমরা দেখছি। আমার তোমাকে নিয়ে ড্রাইভ করার মতো শক্তি আপাতত নেই। মাথা কেমন ঝিমঝিম করছে, পিঠে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, ব্যথা করছে ক্ষতস্থান। যে কোনো সময় আমি জ্ঞান হারাতে পারি। এখন তোমাকে চেষ্টা করতে হবে, অন্তত আমার মেয়ের কথা ভেবে চেষ্টা করে দেখো বউ। দর্শিনী ব্যথায় আর্তনাদ করে কাঁদছে। ইতিমধ্যেই শরীর ঘেমে গোসল করে ফেলেছে। আবিদ দ্রুত তার চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেয়। পরক্ষণেই পেট হতে শাড়ি সরিয়ে দেয়। তারপর ভীতিকর অবস্থায় 2 পা থেকে শাড়ি কিছুটা ওপরে তোলে। দর্শিনী আবিদের হাত খামচে চিৎকার করে বলে, আবিদ, আমি মরে যাব, এখানে নয়, প্লিজ আমাকে আমাকে হসপিটালে নিয়ে চলুন। দর্শিনী, আমার কথা শোনো, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকো। আমি বলছি তুমি পারবে। এই যে দ্বিগুণ ব্যথা সহ্য করতে হয় সিজার সেকশনে। তুমি তো জানোই হসপিটালে সিজার বলতে পেট কেটে বাচ্চাকে বের করা হয়। সেই ব্যথাটা সারা জীবন স্থায়ী হয়। পুষ্পিতা ভাবিকে নিশ্চয়ই দেখেছো, তিনি দীর্ঘদিন ধরে সিজারের ব্যথায় কষ্ট পেয়ে আসছেন। আমার দর্শিনী তো ব্রেভ, একটু কষ্ট সহ্য করো। আমি জানি আমার তেজস্বিনী পারবে। দর্শিনী আবিদের কথায় জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বাচ্চাটা পেটের ভেতরে নড়ছে, এই জন্যই ব্যথাটা তীব্র অনুভূত হচ্ছে। দর্শিনী চেষ্টা করে হাঁপিয়ে যাচ্ছে, ঠিকমতো পারছে না, শুধু চিৎকার করছে। আবিদ এবার ঘাবড়ে যায়, তার পিঠেও মারাত্মক ব্যথা হচ্ছে। কিন্তু দর্শিনীর প্রসব যন্ত্রণার কাছে এটা হয়তো কিছুই না। আবিদ উপায় না পেয়ে গরম পানিতে হাত ডুবিয়ে হাতটা জীবাণুমুক্ত করে নেয়। তারপর পরিষ্কার শাড়ির আঁচলটা গরম পানিতে ভিজিয়ে দর্শিনীর পেটে হালকা করে মুছে দেয়। পরবর্তীতে পেটের ওপর থেকে নিচ দিক দিয়ে ধীরে ধীরে মৃদু চাপ দিতে থাকে। আবিদ দর্শিনীকে কাঁদতে দেখে সাহস করে নিচের দিকে চাপ প্রয়োগ করতে বলে। আবিদের কথায় দর্শিনী ওপর জোরে নিঃশ্বাস নিতে থাকে এবং পেটে মৃদু চাপ দেয়। কিয়ৎক্ষণ বাদে দর্শিনী গগন বিদারিয়ে আত্মচিৎকার করে ওঠে। তার শরীরের নীল রগগুলো যেন মুহূর্তেই ফুলে উঠল। 1.5 ঘন্টা লেবার পেন সহ্য করে দর্শিনী নর্মাল ডেলিভারির মাধ্যমে ফুটফুটে সুন্দর এক রাজকন্যার জন্ম দেয়, কোনো ধরনের জটিলতা ছাড়াই আবিদের মাধ্যমে। আবিদের মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরপরই কান্না করে দেয়। তার কান্না শোনার আগেই প্রিয়মা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দর্শিনী এখন অচেতন হওয়ার মতো অবস্থায়। নিজের মাকে হারিয়ে প্রসবের মতো হাড় ভাঙা ব্যথা সহ্য করে নিজের নারী ছেঁড়া মেয়েকে দেখার পর তার চোখে মুখে একচিলতে হাসি ফুটে ওঠে। পরপরই মাকে মনে করে বিষণ্ণ হয়ে পড়ে দর্শিনী। চোখের কোণ বেয়ে অশ্রুমালা গড়িয়ে পড়ে। আবিদ মেয়েকে সযত্নে কোলে তুলে নেয়। বাবা হয়ে সর্বপ্রথম নিজের সন্তানকে কোলে তুলে অন্যরকম ভালো লাগা অনুভব করল আবিদ। আবিদের মেয়ে দেখতে তারই মতো, কিন্তু ত্বক পেয়েছে মায়ের মতো ধবধবে তুষার শুভ্রকায়, ঠোঁট যেন রক্তকণিকার ন্যায় টকটকে লাল। আবিদ মাশাল্লাহ বলে তার কানের কাছে মৃদু স্বরে আজান দেয়। মেয়েকে পরিষ্কার শুভ্র কাপড়ে মুড়িয়ে দর্শিনীর পাশে রাখে। পরবর্তী ধাপে আবিদ দর্শিনীর গর্ভফুলকে আলাদা করে দেয়। তৎক্ষণাৎ বাহিরে পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স দুটো শব্দই শোনা যাচ্ছে। আবিদ আগেই ল্যান্ডলাইন থেকে হসপিটাল পুলিশ স্টেশনে ফোন দিয়ে রেখেছিল। তারপরই বাবা মাকে জানিয়েছে, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই সপরিবারে এখানে পৌঁছে যাবে। আবিদ নিজের মেয়েকে কোলে নিয়ে দর্শিনীর শরীরের কাপড় ঠিক করে দেয়। অ্যাম্বুলেন্স থেকে নার্স ওয়ার্ড বয় বের হয়ে দর্শিনীকে স্ট্রেচারে তুলে নেয়। সদ্য জন্মানো মেয়েকে কোলে নিয়ে আবিদ পুলিশ অফিসারকে সংক্ষেপে সবকিছু খুলে বলে। তারা ইব্রাহিম ইয়ামিনের লাশকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। আবিদ এখানে ক্ষমতা প্রয়োগ করে প্রিয়মা বেগমের পোস্টমর্টম আটকে দেয়। দর্শিনী চায় না তার মায়ের লাশের পোস্টমর্টম হোক। ঘণ্টাখানেক আগে আবিদের পিঠে গুলি লেগেছিল, অথচ আবিদ কেমন স্বাভাবিক। তার শরীরে বিষক্রিয় ব্যথাটা পুরো ছড়িয়ে পড়েছে। আবিদ কোনো রকম সহ্য করেছিল, তবে তাকে দেখে বোঝা যাচ্ছে না। আবিদের মাথাটা ঝিমঝিম করছে, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। অ্যাম্বুলেন্সের লোকগুলো আবিদের ইশারার জন্য অপেক্ষা করছে। আবিদ বললে তারা রওনা দেবে।
পুলিশ লাশ নিয়ে চলে যাওয়ার পরপরই আশরাফ সাহেব এবং চৌধুরী বাড়ির সবাই মুহাতাসিম ভিলায় উপস্থিত হয়েছে। আশরাফ সাহেব মৃত সহধর্মিণীকে দেখে ধপ করে নিচে বসে পড়েন। ওনার চোখে পানি। প্রিয়মা বেগম নেই, বিষয়টি তিনি মানতে পারছেন না। আবিদ সবাইকে ঘটনা বলে অ্যাম্বুলেন্সের দিকে যেতে থাকে। সবাই যেন পাথর বনে গেছে সবটা শুনে। কিছু সময়ের ব্যবধানে মুহাতাসিম ভিলার সবাই শোকাহত, মর্মাহত হয়ে পড়েছেন। অন্যদিকে অনুষা বেগম, আবিদ, দর্শিনী এবং তাদের মেয়ে সহি সালামত ছিল বলে বারবার স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাচ্ছিল। পথিমধ্যে আবিদ মেয়েকে কোলে নিয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়তে নেয়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়েছে। তার সদ্য জন্মানো মেয়েটির সুরক্ষা দিতে আবিদ দর্শিনীর কোলে রেখে দেয়। পরক্ষণেই দুর্বলতার জন্য অচেতন হয়ে যায় আবিদ। পরবর্তীতে ওয়ার্ড বয়, নার্সরা তাকে স্ট্রেচারে করে দর্শিনীর পাশে তুলে নেয়। অ্যাম্বুলেন্স হসপিটালের উদ্দেশ্যে তারা নিজস্ব গতিতে করুণ শব্দে চলতে শুরু করে, শুধু পেছনে ফেলে যায় চিরচেনা কয়েকজনকে। পরিশেষে আবিদের মেয়ের রূপকথা ভূমিষ্ঠ হওয়ার পর সুস্থ স্বাভাবিকই ছিল, কিন্তু দর্শিনী নিজের জন্মদাত্রী মাকে হারিয়ে বিষণ্ণ হয়ে গেছিল। মায়ের মৃত্যুদিনেই তো অনাকাঙ্ক্ষিতভাবে মেয়ের জন্ম হয়েছে, তাই দর্শিনী বারবার নিজের মেয়ের মাঝে মাকে খুঁজতে থাকে। দর্শিনী সুস্থ ছিল, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি, তবে আবিদের গুরুত্বপূর্ণ অপারেশন হয়েছে। গুলিবিদ্ধ ইনজুরি নিয়ে আবিদ যেভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল, এখানেই মূলত সমস্যার সৃষ্টি হয়েছে। ডাক্তার বলেছে আবিদের ইনজুরি সিরিয়াস, ক্ষতস্থানে বিষক্রিয়ার মাধ্যমে ইনফেকশন হয়ে গেছে। সার্জারি না করলে সেই জায়গাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 100%। ডাক্তারের রিপোর্ট পাওয়া মাত্রই আবিদকে সরাসরি প্রাইভেট ভ্যানে করে মাদ্রাজ পাঠানো হয়েছে, মাদ্রাজের সার্জারি এক্সপার্টদের মাধ্যমে ট্রিটমেন্ট করানোর জন্য। আবিদ যখন সবাইকে বিদায় জানিয়ে মাদ্রাজের উদ্দেশ্যে রওনা দেয়, দর্শিনী তখন মেয়েকে নিয়ে ডক্টরের অবজারভেশনে ছিল। আবিদের সুযোগ হয়নি মেয়েকে দ্বিতীয়বার দেখার, কোলে নেওয়ার। দর্শিনী তখন অচেতন ছিল, আবিদের বাইরে যাওয়ার ব্যাপারে কিছুই জানে না। তাই আবিদ যাওয়ার আগে তার জন্য একটা চিঠি লিখে যায়। সেই চিঠিতে আবিদ সবটা বুঝিয়ে বলে দর্শিনীকে, এমনকি শেষের লাইনে মেয়ের নাম আদ্রিজা চৌধুরী রূপকথা রাখতে বলে। মাদ্রাসা 2 মাস অতিবাহিত হওয়ার পরে আবিদ দ্রুত সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবে, এটা জেনেই দর্শিনী রূপকথা অধীর আগ্রহে অপেক্ষা করছে। দর্শিনী নিজের মেয়ের নাম কাউকে রাখতে দেয়নি। আবিদ যেইভাবে বলেছে সব কিছু মেনে চলেছে। আবিদের অপেক্ষায় দিন পার করছে। চৌধুরী বাড়িতে সবাই রূপকথাকে আবিদের দেওয়া নামেই ডাকে। দর্শিনী তাদেরকে অন্য নামে ডাকতে নিষেধ করেছে, তবে ভাগ্য বুঝি সুপ্রসন্ন ছিল, তাই তো আবিদ সর্বপ্রথম নিজের মেয়েকে কোলে নিতে পেরেছিল। ফলস্বরূপ সবাই রূপকথাকে কোলে নেওয়ার সুযোগ পাচ্ছে। না হলে আবিদ কোলে না নিলে দর্শিনী হয়তো আবিদের আগে কাউকে কোলে নেওয়ার পারমিশন দিত না। প্রিয়মা বেগমের মৃত্যুর পরে আশরাফ সাহেব একদম ভেঙে পড়েন। কিছুদিন আগে স্বেচ্ছায় কলেজ থেকে রিটায়ার করেছেন তিনি। সহধর্মিনীর ইচ্ছে অনুযায়ী আশরাফ সাহেব উইল অনুযায়ী সম্পত্তি প্রিয়মা বেগমের ওয়ারিসের নামে দিয়ে দেন। এমনকি প্রিয়মা বেগমের লাশকে দূরবর্তী গোরস্থানে দাফন না করে মুহাতাসিম ভিলার গার্ডেন সাইডে নির্জন একটা জায়গায় দাফন করেন। প্রজ্বলনী প্রিয়দর্শিনী 2 বোনই মাকে প্রচণ্ড মিস করে। মাকে ছাড়া মুহাতাসিম ভিলাতে তারা বেশিক্ষণ থাকতে চায় না, বিশেষ করে দর্শিনী। এই বাড়িতে প্রিয়মা বেগমের অজস্র স্মৃতি রয়েছে। দর্শিনী এখানে আসলেই মাকে প্রচণ্ড মিস করে। মা বেঁচে থাকতে দর্শিনী নিয়ম করে আসার জন্য ছটফট করত, অথচ এখন মাঝে মাঝে অসুস্থ দাদাকে দেখতে যায়, কিন্তু আগের মতো থাকা হয় না। সেদিনই ফিরে আসে। আশরাফ সাহেব একাকী থাকতে শিখেছেন। তিনি এখনও আফসোস করেন মৃত্যুর বেলায় সহধর্মিণীকে দেখতে পাননি বলে। শবনম চৌধুরীর কষ্টটা তিনি বুঝতে পারেন। ওনার কষ্টের পরিমাণটা সুদে আসলে আশরাফ সাহেবের কাছে ফিরে এসেছে। যদিও সব কিছু পরিস্থিতি ছিল, শবনম চৌধুরী প্রিয়মা বেগমের মৃত্যুতে কষ্ট পেয়েছেন। তিনি আবিদের মেয়েকে দেখতে বাংলাদেশে ব্যাক করেছিলেন। সেই সময় আশরাফ সাহেবের সঙ্গে তার কথা হয়। প্রিয়মা বেগমকে খুন করা হয়েছে শুনে তিনি ব্যথিত ছিলেন। কথার ফাঁকে আশরাফ সাহেব অতীতে তাদের মধ্যে যা কিছু ঘটেছিল সবটা শবনম চৌধুরীকে খোলাসা করে। এই কথাগুলো কখনো বলার সুযোগ হয়নি আশরাফ সাহেবের। সবটা বলার পরে তিনি শবনম চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে নেন। ওনার ধারণা শবনম চৌধুরীর সঙ্গে যা কিছু হয়েছে সেটার প্রভাবেই জীবনে এমন সিচুয়েশন এসেছে। তিনি শবনম চৌধুরীর কাছে প্রিয়মার হয়েও ক্ষমা চাইলেন। অন্যদিকে শবনম চৌধুরী এত বছর পরে অনাকাঙ্ক্ষিত সত্য কথা জানতে পেরে হতবিহ্বল হন। তিনি এতদিন যাবৎ আশরাফ সাহেবকে ভুল বুঝে গেছেন। অতঃপর সত্যিটা জানতে পেরে ওনার চোখে অগোচরেই পানি চলে আসলো। যাওয়ার আগে শবনম চৌধুরী আশরাফ সাহেবের উদ্দেশ্যে বলে যান,
সত্যিই আমার কোনো অভিযোগ ছিল না। আফসোস ছিল প্রিয়মের জায়গায় হয়তো আমার থাকার কথা ছিল। আমি তোমাকে ভুল বুঝেছিলাম আশরাফ। আমি তোমার প্রতি রাগ করেছি, অভিমান করেছি, কিন্তু কখনো তোমার খারাপ চাইনি। বিদায়। শবনম চৌধুরীকে সবটা জানিয়ে কিছুটা অপরাধবোধ থেকে মুক্তি পান আশরাফ সাহেব। অবশেষে দুই প্রাক্তনের সুন্দর একটা বিদায় মুহূর্ত তৈরি হয়, যাদের ব্যাপারে কেউ কখনো জানতে পারেনি, আর না তারা কাউকে জানাতে চেয়েছেন। তারা দুইজনেই ভালোবাসার মানুষকে স্মরণ করে সারা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুইজনের মনে আজ কোনো আফসোস অভিযোগ কিছু অবশিষ্ট নেই। আশরাফ সাহেব খুশি, কারণ তিনি শেষ মুহূর্তে প্রিয়মা বেগমকে ভালোবাসতে পেরেছেন বলে। অন্যদিকে শবনম চৌধুরী খুশি, কারণ ভালোবাসার মানুষটি তাকে কখনো ধোঁকা দেয়নি বলে। সেদিন পরিস্থিতির চাপে পড়ে দুইজনের বিচ্ছেদ হয়েছিল, তবে আশরাফ সাহেব তাকে সত্যি ভালোবেসেছিলেন। এই কথাটুকু যথেষ্ট ছিল শবনম চৌধুরীর বেঁচে থাকার জন্য। তাদের গন্তব্য এখন আলাদা, দেরিতে, কিন্তু সত্যটা জানতে পেরে শবনম চৌধুরী আর কোনো অভিযোগ নেই। তিনি সত্যিটাকে আগলে রেখে বাকিটা জীবন আরামসে কাটিয়ে দিতে পারবেন। চৌধুরী বাড়িটা জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। শুধুমাত্র আবিদ ফিরবে বলেই শাহরিয়ার চৌধুরী এত কিছু আয়োজন। ইতিমধ্যে বাড়িতে মেহমান উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে প্রজ্বলিনী উজান, তাদের একমাত্র ছেলে প্রহরও উপস্থিত। তাছাড়া আজকের অনুষ্ঠানে একটা বিশেষ কারণে নিহাল উপস্থিত আছে। সবাই মূলত আবিদকে দেখতে এসেছে, কিন্তু নিহালের আরেকটি উদ্দেশ্য রয়েছে। আজকে নিহাল শাহরিয়ার চৌধুরীর কাছে আদিবাকে চেয়ে নেবে। নিহাল যথেষ্ট কনফিডেন্ট শাহরিয়ার চৌধুরী তাকে মেয়েজামাই হিসেবে গ্রহণ করবেন। তাছাড়া ডক্টর নিহাল রায়হান আদিবার জন্য যোগ্যতম ব্যক্তি, রাজি না হওয়ার প্রশ্নই আসে না। আজকের অনুষ্ঠানে সবার মাঝে আশরাফ মুহতাসিম অনুপস্থিত ছিল। তিনি দর্শনী দাদুকে রেখে আসতে পারেনি, কারণ মুহতাসিম ভিলায় এখন আশরাফ সাহেব এবং আহমেদ মুহতাসিম একাই থাকেন। তবে প্রিয়মা বেগমের মৃত্যুর পরে আশরাফ সাহেব তেমন কোনো অনুষ্ঠানে যোগদান করেনি। চৌধুরী বাড়ির সামনে আবিদের হেলিকপ্টার ল্যান্ড করেছে মাত্রই সবাই আগ্রহের সঙ্গে বাহিরে তাকিয়ে আছে আবিদকে এক ঝলক দেখবে বলে। অন্য সবার মতো দর্শনী অধীর আগ্রহে আবিদের জন্য অপেক্ষা করছে। বাকি সবাই নিচে উপস্থিত ছিল, কিন্তু দর্শনী মেয়েকে নিয়ে নিজের রুমেই আছে। অপেক্ষার অবসান ঘটিয়ে আবিদ বাড়িতে উপস্থিত হয়। সে কিছুক্ষণ সবার সঙ্গে দেখা করে নিজের রুমে চলে আসে। দীর্ঘদিন পরে বউ বাচ্চাকে দেখতে পাবে বলে আবিদের যেন সামান্য দেরিটুকুও সহ্য হলো না। তৎক্ষণাৎ সে দর্শিনীকে দেখতে পায়। মসৃণ কালো খয়েরি সংমিশ্রণে শাড়ি পরিহিত অপরূপ সুদর্শনী রমণীটি উদাসীন ভঙ্গিতে রাজকীয় বিছানায় ঘুমন্ত রাজকন্যাটির সঙ্গে কথা বলতে চেষ্টা করছে। রাজকন্যাটির বাবার কথা বলছে কি? তার মসৃণ চুলগুলো যেন অবাধ্য, বারবার মুখের সামনে চলে আসছে। দর্শনী রমণীটি সন্তর্পণে অবাধ্য চুলগুলোকে কানের পিছনে গুজে দেয়। কি অপরূপ সেই দৃশ্য! ফোনে তখন লো ভলিউমে একটা গান ভেসে আসছে, যেটা আবিদের কণ্ঠে প্রিয়দর্শিনীর জন্য ছিল। স্বপ্নে দেখা স্বপ্ন পড়ি, হাসি তার জ্যোৎস্না মায়াবী, হরণী চোখে তার মোহিনী যে দৃষ্টি, দু চোখে আমার ভাসে তারই ছবি, আমার প্রিয়দর্শিনী। আবিদ দর্শিনীকে গভীরভাবে দেখতে থাকে। মুহূর্তেই তার কণ্ঠস্বর যেন অবরোধ হয়ে আসলো। সহসা আবিদ দর্শিনীকে ক্ষীণস্বরে ডাকে, প্রিয়দর্শিনী। দর্শিনী আবিদের কণ্ঠস্বর শুনে চমকে সামনে তাকায়। এতদিন পর আবিদকে সশরীরে সুস্থভাবে দেখে দর্শিনী ইমোশনাল হয়ে যায়। হঠাৎই আবিদকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। আকস্মিক জড়িয়ে ধরায় আবিদ কিছুটা পিছিয়ে যায়। পরক্ষণে পরম আনন্দে দর্শিনীকে জড়িয়ে ধরে। শুধু জড়িয়ে ধরে থামেনি, দর্শিনীর শরীরের মিষ্টি সুগন্ধে মাতোয়ারা হয়ে আবিদ তার গলায় মুখ গোজে। পরপরই কপালে, গালে, ঠোঁটে অজস্র চুমু খায়। তারা দুইজনে যেন মুহূর্তেই দীর্ঘদিনের বিচ্ছেদ ভুলে গিয়ে সমস্ত দূরত্ব ঘুচিয়ে নেয়। কিয়ৎক্ষণ বাদে আবিদ দর্শিনীকে ছেড়ে মেয়ের কাছে যায়। মেয়ে তার ঘুমাচ্ছে। কি স্নিগ্ধ রূপ! রূপকথার বয়স 2 মাস চলছে। আবিদ ছোট্ট প্রাণটিকে খুব সন্তর্পণে তার বলিষ্ঠ হাত দিয়ে কোলে তুলে নেয়। মেয়ের তুষার শুভ্র নরম গালে চুমু খায় আবিদ। বাবার কোমল পরশে রূপকথা নড়ে চড়ে ওঠে। আবিদ সেটা লক্ষ্য করে অশ্রুসিক্ত চোখে দর্শিনীর দিকে চেয়ে সামান্য হাসল। হে যেন প্রাপ্তির আনন্দ অশ্রু।